বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় স্নেহস্পদ শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন শিকদার, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের ধারাবাহিকতায় আজকে আমি ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ব্যবসায় সংগঠন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশের উপাদান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগের দিন আমি ব্যবসায় পরিবেশের আভ্যন্তরীণ অথবা ব্যষ্টিক অথবা বাহ্যিক বা সামষ্টিক পরিবেশের যে উপাদান ছিল সেটার কার্য পরিবেশ পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। আজকে শুধু তার সাধারণ পরিবেশের যে উপাদানগুলো রয়েছে এবং তার কি প্রভাব রয়েছে ব্যবসায়ের উপর সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমি ব্যবসায় পরিবেশ সম্পর্কে তোমাদের আগে বলেছি, পরিবেশ কি, যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে আমরা বসবাস করি অথবা প্রাণীকুল বসবাস করে সেটাকে আমরা বলি পরিবেশ। আর যে পারিপার্শ্বিক অবস্থা নিয়ে অথবা যে অবস্থার মধ্য দিয়ে ব্যবসায় কার্য বা কার্যাবলী পরিচালিত হয় সেটাকে আমরা বলি ব্যবসায় পরিবেশ। তাহলে আমরা সাধারণ পরিবেশের অনেকগুলো উপাদান আছে, সেগুলো নিয়ে আলোচনা করব আজকে। তাহলে একটা জিনিস আছে, সেটা আগেই বলি, প্রাকৃতিক পরিবেশ, ন্যাচারাল এনভায়রনমেন্ট। তাহলে এর কিছু উপাদান আছে। তাহলে প্রাকৃতিক পরিবেশটা কি? আসলে প্রকৃতির বিভিন্নতার কারণে ব্যবসায়িক কার্যক্রমের পার্থক্য আমরা দেখি। তাহলে প্রকৃতি অর্থাৎ প্রকৃতির অবস্থা কেমন, এই অবস্থার কারণে ব্যবসায়ের উপর কী কী প্রভাব বিস্তার করে থাকে। তাহলে এর কি কি উপাদান আছে? আমরা প্রথমে আসি ভূপ্রকৃতি। আমরা জানি যে ভূ মানে ভূমি মানুষ তৈরি বা সৃষ্টি বা কোনো কিছুই করতে পারে না, শুধুমাত্র নতুন রূপ দিতে পারে। তাহলে ভূপ্রকৃতি অর্থাৎ ভূমির আকৃতি প্রকৃতি কেমন, সেটা কি সমতল নাকি পার্বত্য এলাকা, তাহলে এর উপর নির্ভর করে কিন্তু একটা দেশের ব্যবসায় পরিবেশ অথবা ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত হবে কি হবে না। আমরা দেখেছি বাংলাদেশের ভূপ্রকৃতির কারণে পাট শিল্প বা পাট উৎপাদন বেশি হচ্ছে। আবার নরওয়েতে সেখানে কিন্তু মৎস্য শিল্প আবার প্রতিষ্ঠিত হয়েছে। আবার সৌদি আরবে পেট্রোলিয়াম জাতীয় যে শিল্পগুলো এগুলো গড়ে উঠেছে। তাহলে ভূপ্রকৃতির কারণে প্রতিটা দেশের কিন্তু ব্যবসায় বাণিজ্য নির্ভর করে তার ভূপ্রকৃতি কেমন হবে। এরপরে আমরা আসি জলবায়ু। তাহলে জলবায়ুর কারণে কিন্তু এক একটা জাতি বা জনগোষ্ঠী কর্মঠ বা অলস এটা কিন্তু হয়ে থাকে। যেমন আমরা দেখেছি নাতিশীতোষ্ণ দেশ, যেমন জাপান বলি, আমাদের দেশ আছে, তারপরে যুক্তরাজ্যের কথা বলি, এখানে কিন্তু তারা যেমন শিল্পক্ষেত্রে উন্নত হচ্ছে এবং তারা কিন্তু কর্মঠ জাতি এবং তারা যে কোনো কাজে কিন্তু করতে পারদর্শী। এগুলো কি কারণে? তাদের জলবায়ুগত কারণে হয়ে থাকে। আবার জলবায়ুগত কারণে বিভিন্ন দেশে, যেমন শীত প্রধান দেশে যেসব দেশ রয়েছে সেখানে কিন্তু সেই ধরনের শিল্প গড়ে উঠেছে। আমাদের দেশে কিন্তু সেরকমের শিল্প নেই। তাহলে জলবায়ুর কারণেও কিন্তু এক একটা দেশের জলবায়ুর কারণে কিন্তু তার পরিবেশ কেমন হবে, ব্যবসায় পরিবেশ কেমন হবে, প্রভাব মানে কি বিস্তার লাভ করবে কি করবে না, সেটা কিন্তু নির্ভর করে জলবায়ুর উপরে। এরপরে আমরা আসি সাগর নদ নদী। তাহলে সাগর নদ নদী আমরা জানি যে যখন পরিবহন, আমরা যে কোনো পরিবহন ক্ষেত্রে জলপথ মানে নৌপথে কিন্তু পণ্য পরিবহন কিন্তু খরচ কম হয় এবং সহজসাধ্য। তাহলে আমরা দেখেছি যেমন নেপাল, ভুটান, তাহলে আফগানিস্তান, এগুলো কিন্তু স্থলভাগ বেষ্টিত। সুতরাং এইসব দেশে কিন্তু ব্যবসা বাণিজ্যের তেমন একটা প্রভাব মানে বিস্তার লাভ করতে পারেনি। আর যেসব দেশে এই ধরনের সাগর বা নদ নদী বেশি রয়েছে সেই সব দেশে কিন্তু সমুদ্রে কিন্তু পণ্য পরিবহন আছে এবং বিভিন্ন নগর বন্দর গড়ে উঠেছে। সুতরাং
সাগর নদ নদীর উপরেও কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠবে কি উঠবে না সেটা কিন্তু নির্ভর করে থাকে। এরপরে আসি দেশের আয়তন। তাহলে যে দেশের আয়তন যত বেশি, সে দেশের শিল্প তত বেশি বিস্তার লাভ করবে অথবা ব্যবসায় বসে তত বেশি প্রসারিত হবে। আর যে দেশের আয়তন কম, তাহলে জনসংখ্যাও কম হবে, সেখানে কিন্তু ব্যবসায় পরিবেশের ক্ষেত্রেও কিন্তু ছোট হয়ে যাবে। তাহলে ব্যবসায়ীরা যে কোনো জায়গায় কিন্তু ইচ্ছামতোই কিন্তু তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারবে না। সুতরাং দেশের আয়তন যত বড় হবে, শিল্পায়ন তত বেশি হবে, ব্যবসায়ের পরিধি বা ক্ষেত্র তত বেশি বৃদ্ধি পাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রটাও বেশি হবে। তারপরে রয়েছে দেশের অবস্থান। দেশের অবস্থান কোথায়? সেটা কি সাগর বেষ্টিত দেশ, নাকি সেটার আশেপাশে নদী বা নদ নদী বেশি বিস্তৃত কিনা, তার অবস্থানের উপর কিন্তু নির্ভর করে সেটা কি বহিঃশত্রু দ্বারা আক্রমণ হবে কিনা, অথবা অন্য দেশের মাধ্যমে পরিচালিত হবে কিনা, অন্য দেশের সরকারের মাধ্যমে পরিচালিত হবে কিনা। তার মাধ্যমে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু চিন্তিত থাকে যে অন্য দেশ তাদের উপরে কোনো রকমের প্রভাব বিস্তার করবে কিনা। তাহলে দেশের অবস্থানের কারণে কিন্তু ব্যবসায়ের পরিধি বাড়বে কি বাড়বে না, ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবে কি পারবে না, তার উপরে কিন্তু নির্ভর করে। এরপর আসি আমরা খনিজ সম্পদ। তাহলে আমরা জানি আমাদের দেশে চুনা পাথর, তারপরে গ্যাস, আবার যদি যাই তাহলে চীনে আকরিক লৌহ বা ইস্পাত শিল্প বিস্তার লাভ করেছে এই খনিজ সম্পদের জন্য। তাহলে সেখানে কিন্তু সেই ধরনের শিল্পের বিস্তার ঘটেছে। তাহলে খনিজ সম্পদ যে দেশে যত বেশি, সেখানে সেই ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে পরিধি বিস্তৃতি লাভ করেছে। এরপরে আমরা আসি মৃত্তিকা। আমরা জানি মাটির বিভিন্ন ধরন আছে, এঁটেল মাটি, দোআঁশ মাটি বা বেলে মাটি। তাহলে এক একটা মাটিতে কিন্তু এক এক ধরনের ফসল তো উৎপাদন হয়। তাহলে উৎপাদন হয় এবং সেই যে ধরনের পণ্য উৎপাদন হয় এবং তার মাধ্যমে কিন্তু সেই ধরনের শিল্পের বা ব্যবসায়ের কিন্তু বিস্তার ঘটে থাকে। তাহলে যেখানে যে ধরনের মাটি, সেই মাটি অনুযায়ী পণ্য তৈরি হয় এবং সেই অনুযায়ী কিন্তু ব্যবসায়ের বিস্তৃতি লাভ করে। তাহলেও কিন্তু মৃত্তিকাও কিন্তু ব্যবসায় পরিবেশের উপর কিন্তু একটা প্রভাব বিস্তার করে থাকে ব্যাপক আকারে। তাহলে আমি প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আসি অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ অর্থাৎ দেশের অর্থের গতি, প্রকৃতি, দেশের শেয়ার বাজারের অবস্থা কেমন ইত্যাদি নিয়ে যে পরিবেশ আলোচনা করে সেটাকে আমরা বলি অর্থনৈতিক পরিবেশ। তাহলে এটাই প্রথমে আসে আমাদের সঞ্চয় ও বিনিয়োগ। তাহলে সঞ্চয় কি? আমরা জানি যে কোনো ব্যক্তির উপার্জিত অর্থ থেকে দৈনন্দিন ব্যয় বাদ দিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে যে অংশ রাখা হয় অথবা জমা রাখে সেটাকে আমরা বলি সঞ্চয়। আর বিনিয়োগ কি? সেই সঞ্চিত অর্থ যখন বৃহদাকার ধারণ করে এবং সেটা কোনো ক্ষেত্রে যখন আমরা অর্থায়ন করে থাকি সেটাকে আমরা বলি বিনিয়োগ। তাহলে সঞ্চয় বিনিয়োগ ক্ষেত্রে যেসব জায়গায় অথবা যে দেশের জনগণ যত বেশি সঞ্চয়ে আগ্রহী হবে অথবা বিনিয়োগ করতে বেশি আগ্রহী হবে, সেখানে কিন্তু ব্যবসায়ের শ্রেণী অথবা ব্যবসায়ের পরিধি তত বেশি বৃদ্ধি পাবে। তাহলে এর উপরেও কিন্তু ব্যবসায় পরিবেশ অনেকটা নির্ভর করে, অর্থাৎ মানুষের চিন্তা চেতনা কেমন তার উপর নির্ভর করে তার সঞ্চয় ও বিনিয়োগ। এরপরে আমরা আসি মূলধন। তাহলে মূলধন কি? প্রতিষ্ঠানের অর্থ ও অন্যান্য সম্পদের সমষ্টিকে আমরা বলি মূলধন। তাহলে মূলধনের ক্ষেত্র ব্যক্তির যদি সঞ্চয়ের ইচ্ছা না থাকে,
বিনিয়োগের ইচ্ছা না থাকে তাহলে কিন্তু মূলধন সৃষ্টি হতে পারে না। তাহলে সঞ্চয়ের উপর নির্ভর করে তার মূলধন গঠিত হবে কি হবে না। তাহলে ব্যক্তির চিন্তা চেতনা, ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে তার মূলধন গঠিত হবে কি হবে না। আর এই মূলধন সংগ্রহের ক্ষেত্রে যদি সে স্বাচ্ছন্দ্য বোধ করে অথবা মূলধন সংগ্রহের ক্ষেত্রে যদি তিনি ক্ষেত্র সহজেই পাওয়া যায় অথবা অর্থ যে কোনো জায়গা থেকে সংগ্রহ সহজেই পাওয়া যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় ক্ষেত্র কিন্তু বৃদ্ধি পাবে। এরপরে আমরা আসি আর্থিক প্রতিষ্ঠানসমূহ। আর্থিক প্রতিষ্ঠানসমূহ অর্থাৎ ব্যবসায়ী শ্রেণী অর্থ কোথা থেকে সংগ্রহ করবে, তাহলে তিনি ঋণ কোথা থেকে নেবে। তাহলে ঋণ দানকারী প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা বা অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান যে দেশে যত বেশি থাকবে ব্যবসায়ী শ্রেণী সে দেশে তত বেশি বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ীরা তত বেশি ব্যবসায়ের প্রতি আকৃষ্ট হবে। কারণ যারা ব্যবসায়ী তারা চিন্তা করে যে আমি যে মূলধন বিনিয়োগ করব, যদি কখনো মূলধনের ঘাটতি দেখা যায় তাহলে সেই মূলধন আমি কোথা থেকে সংগ্রহ করব, এই ক্ষেত্রটা কোথায়, সেই ক্ষেত্রটা যদি আমার না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু ব্যবসায় প্রসার করতে অথবা ব্যবসায় বিনিয়োগ করতে আর আগ্রহী হবে না। সুতরাং এই ধরনের চিন্তা ভাবনা থেকেই কিন্তু ব্যবসায় পরিবেশ গড়ে ওঠে। তাহলে আর্থিক প্রতিষ্ঠান যে দেশে অথবা যেখানে যে অঞ্চলে বেশি থাকবে সেই অঞ্চলে ব্যবসায়ী শ্রেণীর আধিক্য তত বৃদ্ধি পাবে, ব্যবসায়ের ক্ষেত্র তত বেশি বৃদ্ধি পাবে এবং তার মাধ্যমে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন তত বেশি ত্বরান্বিত হবে। তাহলে আমরা আসি এরপরে উৎপাদন ও বন্টন। তাহলে আর্থিক যেহেতু কথা আসছে তাহলে আমি আরেকটারও আসি, অর্থ ঋণ ব্যবস্থা। অর্থ ও ঋণ ব্যবস্থা। তাহলে অর্থ তো ব্যবসায়ীদের দরকার, কারণ আমরা জানি ব্যবসায়ীদের যে কোনো ব্যবসায়ের অর্থকে ব্লাডের সাথে তুলনা, রক্তের সাথে তুলনা করা হয়েছে, কারণ অর্থ ছাড়া কোনো ব্যবসায় প্রতিষ্ঠান চলতে পারে না। সুতরাং ব্যবসায়ীর যে ঋণ আনবে সেই ঋণ ব্যবস্থা যত সহজীকরণ হবে অর্থাৎ যত সহজে ব্যক্তি ঋণ নিতে পারবে সেখানে তত বেশি ব্যবসায় আগ্রহী হবে। আর ঋণ দানের ক্ষেত্রে অথবা ঋণ সংগ্রহের ক্ষেত্রে যদি জটিলতা থাকে অথবা দীর্ঘসূত্রিতা দেখা দেয় তাহলে কিন্তু ব্যবসায়ীরা ঋণ দিতে আগ্রহী হবে না আর বিনিয়োগের কোনো সম্ভাবনাও তেমন থাকবে না। সুতরাং যে দেশের অর্থ ও ঋণ ব্যবস্থা যত বেশি ভালো হবে ব্যবসায়ী শ্রেণী তত বেশি বৃদ্ধি পাবে এবং তারা তত বেশি আগ্রহী হবে। আমরা উৎপাদন ও বন্টন। উৎপাদন ও বন্টন। উৎপাদন কি? আমরা জানি উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি বা তৈরি করা, কিন্তু মানুষ কোনো কিছু সৃষ্টি বা তৈরি করতে পারে না। আমরা জানি শুধুমাত্র প্রকৃতি থেকে কাঁচামাল বা সম্পদ সংগ্রহ করে তার শুধুমাত্র রূপগত দিক বা রূপ পরিবর্তন করে থাকে, অর্থাৎ ব্যবহার উপযোগী, মানুষের ব্যবহার উপযোগী করে থাকে, এটাকে আমরা বলি উৎপাদন। তাহলে এই উৎপাদন ব্যবস্থা কেমন এবং সেই উৎপাদিত পণ্যটা কিভাবে বন্টন করা হবে, সেটা কি সহজে বন্টন করা যাবে কিনা, উৎপাদনের জন্য যে কাঁচামাল দরকার সেই কাঁচামালটা আমরা সহজে পাচ্ছি কিনা, তার উপর কিন্তু নির্ভর করে অন্যান্য ব্যবসায়ী শ্রেণী অন্যান্য ব্যবসায় প্রসার লাভ করবে কি করবে না। তাহলে দেখা গেছে ব্যবসায় পরিবেশের উপর কিন্তু উৎপাদন এবং তার বন্টন ব্যবস্থাও কিন্তু প্রভাব বিস্তার করে থাকে। এরপরে আমরা আসি জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়। তাহলে আমরা দেখি যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে প্রায় 80% বৈদেশিক মুদ্রা আর্জন হয় বাংলাদেশের গার্মেন্টস শিল্প থেকে। তাহলে এই গার্মেন্টস শিল্প বা তৈরি পোশাক শিল্প ক্ষেত্রে যদি সরকার বেশি পরিমাণ বিনিয়োগ করে, তাদের যদি প্রণোদনা দিয়ে থাকে, তাদের ঋণ দানের যে সহজীকরণ পদ্ধতি যদি হয়ে থাকে, অথবা তাদের তৈরি পোশাক উৎপাদনের ক্ষেত্রে যে ধরনের কাঁচামাল দরকার সেটা যদি বাহির থেকে আমদানি করতে হয় তাহলে আমদানি সহজীকরণ পদ্ধতি সহজীকরণ এই ধরনের যদি থাকে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের একটা দেশের তাহলে বৈদেশিক মুদ্রার পরিমাণ বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে জাতীয় আয়ের ক্ষেত্রে যে আমাদের বৃদ্ধি পাবে, অর্থাৎ জাতীয় আয় বৃদ্ধি পাবে। আর জাতীয় আয় বৃদ্ধি পালে সেক্ষেত্রে কিন্তু মাথাপিছু আয় অথবা দেশের অর্থনৈতিক অবস্থাও কিন্তু
আরও সামনের দিকে অগ্রসর হবে। তাহলে জাতীয় আয় কিন্তু নির্ভর করে একটা দেশের উৎপাদন ব্যবস্থা কেমন হবে, বন্টন কেমন হবে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ কেমন আছে তার উপর কিন্তু নির্ভর করে। এরপরে আমরা আসি ভোগ ও ব্যয়ের পরিমাণ। ভোগ ও ব্যয়ের পরিমাণ। তাহলে আমরা দেখি যে যদি কোনো জাতি দেখি যে ভোগ প্রবণতা তাদের ভিতরে বেশি, তার দ্বারা ব্যয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে সেখানে কিন্তু বিনিয়োগের পরিবেশ তৈরি হবে না, মূলধন সৃষ্টি হবে না বা সঞ্চয় থাকবে না। তাহলে সঞ্চয় না থাকলে কিন্তু মূলধন বা বিনিয়োগ করার কোনো সম্ভাবনাও থাকে না। তাহলে যে জাতির ভিতরে ভোগ বা ব্যয়ের প্রবণতা কিন্তু কম থাকবে সেই জাতি তত বেশি মূলধনে সঞ্চয় আগ্রহী হবে এবং তারা সেটা কিন্তু ভবিষ্যতের জন্য আবার বিনিয়োগ করবে। আর সেই বিনিয়োগকৃত অর্থের মাধ্যমে কিন্তু একটা দেশের মাথা পিছু আয় বৃদ্ধি পায়, জাতীয় বৃদ্ধি পায়, তারপরে মুদ্রাস্ফীতি হ্রাস পায়, মুদ্রা সংকোচ হ্রাস পায়। তাহলে এর মাধ্যমে কিন্তু তাহলে ভোগ এবং ব্যয়ের উপর কিন্তু নির্ভর করে ওইখানের ব্যবসায়ের পরিবেশ বা ওই দেশের ব্যবসায়ের পরিবেশ কেমন হবে। এরপরে আমরা আসি দেখি শেয়ার বাজার। শেয়ার বাজার আমরা দেখি শেয়ার ক্রয় বিক্রয়, যেখানে শেয়ার বাজার বেশি বা শেয়ার ক্রয় বিক্রয়, ঋণপত্র ডিবেঞ্চার যেখানে ক্রয় বিক্রয় বেশি হয় সেখানে আর্থিক লেনদেন বেশি হয়, ব্যবসায়ী শ্রেণীর তাদেরকে আকৃষ্ট হয়। এবং যেখানে শেয়ার বাজারের ওঠানামা বেশি থাকে, মূল্যের শেয়ারের মূল্যমান বেশি হয় অথবা কমে যায়, এই ধরনের যদি স্থিতির পরিবেশ না থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু অর্থনৈতিক জোন গড়ে উঠতে পারে না। তাহলে শেয়ার বাজারের উপরে, শেয়ার বাজারের দাম ওঠানামার উপরে কিন্তু নির্ভর করে ওখানের অর্থনৈতিক পরিবেশ কেমন হবে, সেটা কি স্থিতিশীল থাকবে নাকি অস্থিতিশীল থাকবে তার উপর কিন্তু নির্ভর করে। এরপরে আমরা আসি মানব সম্পদ। তাহলে মানব সম্পদ কি? হিউম্যান রিসোর্স। আমরা জানি যে কর্মশক্তি প্রবণ, অর্থাৎ যদি বলা হয় যে একজন ব্যক্তির কোনো পা নাই, দুটো হাত নাই, তা হাত নেই, তাকে কি আমরা মানব সম্পদ বলবো? কারণ ওই ব্যক্তির দ্বারা কিন্তু একটা দেশের কোনো উন্নতির সম্ভাবনা থাকে না, অর্থাৎ তার দ্বারা কোনো বাড়তি কিছু আয় করাও বা অর্জন করাও কিন্তু সম্ভব নয়। তাহলে যে ব্যক্তির দ্বারা, অর্থাৎ নিজে ভোগ করার পরেও যার দ্বারা অতিরিক্ত কিছু অর্জন করা হয় তাকে আমরা মানব সম্পদ হিসেবে গণ্য করতে পারি। তাহলে যে শ্রেণী বা যে ব্যক্তি শ্রেণীর ভিতরে এই কর্মঠ জাতি, অর্থাৎ যার দ্বারা আমরা উপার্জন নিজের মাধ্যমে নিজের উপার্জিত অর্থ ছাড়াও আরও ভবিষ্যতের জন্য রাখা হয় অথবা ভবিষ্যতে কর্মক্ষেত্রে কাজে লাগানো হয়, এই ধরনের মানব সম্পদ যে দেশে যত বেশি থাকবে সেখানের অর্থনৈতিক দিক তত বেশি ত্বরান্বিত হবে। তাহলে মানব সম্পদ অর্থাৎ কর্মঠ মানব শ্রেণী যেখানে বেশি থাকবে সেই দেশের ব্যবসায়ের পরিবেশ, অর্থনৈতিক বলি, সামাজিক বলি, রাজনৈতিক বলি, যেটাই বলি না কেন, তত বেশি সেখানে স্থিতিশীল থাকতে বাধ্য থাকবে। এরপরে আসি আমরা সামাজিক পরিবেশ। তাহলে সামাজিক পরিবেশের আবার দুইটা অংশ আমরা ভাগ করেছি। এখানে দেখা গেছে অনেকে একটার ভিতরে আলোচনা করে। সামাজিকের দুইটা অংশ, একটাকে আমরা বলি ধর্মীয় আর একটা বলি সাংস্কৃতিক। তাহলে আমি দুইটা আলাদা আলাদাই আলোচনা করব। তাহলে আমরা আসি সামাজিক পরিবেশ। আমরা জানি মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করতে পছন্দ করে। তাহলে এখানে যেটা নিয়ে আলোচনা করে জনসংখ্যা। তাহলে জনসংখ্যা, যে দেশের জনসংখ্যা যত বেশি হবে সে দেশে ব্যবসায় শ্রেণী অথবা ব্যবসায়ের পরিধি তত বেশি বৃদ্ধি পাবে। আর যেখানে জনসংখ্যা যত কম সেখানে ব্যবসায়ের ক্ষেত্র বা পরিধিও কিন্তু কম থাকে। সুতরাং আবার কোনো অঞ্চলে আছে জনসংখ্যা কোনো দেশের, যে কোনো অঞ্চলে জনসংখ্যা ঘনত্ব বেশি থাকে কোনো অঞ্চলে, আবার কোনো অঞ্চলে কম থাকে। তাহলে যেখানে জনসংখ্যার ঘনত্ব কম বেশি সেখানে জনগণ কোন ধরনের পণ্য পছন্দ করে, তাদের আচার-আচরণ কেমন, তাদের সংস্কৃতি কেমন, তার উপর নির্ভর করে ওই অঞ্চলের ব্যবসায় পরিবেশ কেমন হবে, কোন ধরনের ব্যবসায় পরিবেশ গড়ে উঠবে। জনসংখ্যা। এরপরে আমরা আসি শিক্ষা। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাহলে যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত, সেই জাতির
চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি তত বেশি উন্নত। তাহলে যেখানে যে অঞ্চলে শিক্ষার হার বেশি, তাহলে সেখানে সেই ধরনের পণ্য বা সেই ধরনের ব্যবসায়ে গড়ে উঠবে। এখন যেখানে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল কলেজ যেখানে বেশি থাকে, সেখানে কিন্তু আমরা দেখছি পুস্তক জাতীয় যে ব্যবসায়ী, পুস্তকালয় এই ধরনের ব্যবসায়ী শ্রেণী কিন্তু আনাগোনা বেশি থাকে, আবার পোশাক শিল্প এই ধরনের কিন্তু বেশি থাকে। সুতরাং শিক্ষার ব্যবস্থার উপরও কিন্তু নির্ভর করে একটা দেশের ব্যবসায় পরিবেশ কেমন হবে, কী রকমের হবে। বেকারত্ব অথবা বেকার কি আমরা জানি। বেকার কি? যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ করার ইচ্ছে আছে কিন্তু সেই ধরনের কোনো কর্মক্ষেত্র যদি না থাকে, না পায়, এই ধরনের ব্যক্তিকে আমরা বলি বেকার। আর এই বেকার যে দেশে যত বেশি থাকবে, যে দেশে যত বেশি থাকবে সে দেশের ব্যবসায়ের ক্ষেত্র কিন্তু তত বেশি সংকুচিত হবে। যে দেশে যত বেশি কর্মসংস্থান বেশি হবে, ব্যবসায়ের পরিবেশ তত বেশি বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্র তত বেশি বৃদ্ধি পাবে। তাহলে বেকারত্বের হারের উপর নির্ভর করে একটা দেশের ব্যবসায় পরিবেশ কেমন হবে কি হবে না, ভালো মন্দ সেটা কি প্রসারিত হবে কিনা, সামনের দিকে আরও দীর্ঘস্থায়ী হবে কিনা তা কিন্তু নির্ভর করে। এরপরে আমরা আসি সাংস্কৃতিক পরিবেশ। সংস্কৃতি কি আমরা জানি, দীর্ঘদিন থেকে গড়ে ওঠা একটি চিন্তা চেতনা। সাংস্কৃতিক পরিবেশ, তাহলে সাংস্কৃতিক পরিবেশের প্রথমটাই আমরা আসি যদি দৃষ্টিভঙ্গি। তাহলে একটা অঞ্চলের সংস্কৃতি কেমন হবে, ওই ব্যক্তি ওই অঞ্চলের মানুষের দৃষ্টিভঙ্গি কেমন, তারা কোন দৃষ্টিতে দেখে, তাহলে তাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে ওই দেশের তারা কোন ধরনের ব্যবসায় পছন্দ করে, সেটার উপর নির্ভর করে ব্যবসায়ের ক্ষেত্র বা পরিধি বৃদ্ধি পাবে কি পাবে না। তাদের চিন্তা চেতনা কেমন, তাদের চিন্তাধারণা কেমন, তারপরে আমরা তাদের আসে নীতি নৈতিকতা কেমন, তারা কি নীতি নৈতিকতা বর্জিত জাতিগোষ্ঠী নাকি নীতি নৈতিকতা বেশি পছন্দ করে, তার ভিতর থাকতে বেশি ভালোবাসে, তার উপর কিন্তু তাদের ব্যবসায় বাণিজ্য সেই ধরনের গড়ে ওঠে। তারপর তাদের রুচিবোধ কেমন, তাদের পছন্দ অপছন্দ রুচিবোধ কেমন, সেটা কি উন্নত নাকি অনুন্নত, তারা রুচিবোধের উপর নির্ভর করে তাদের কোন ধরনের পোশাক পছন্দ করে, কোন ধরনের খাবার পছন্দ করে, কোন ধরনের ভোগ পছন্দ করে এটা। তারপরে পছন্দ অপছন্দের কথা আমি বলেছি। তাহলে পছন্দ অপছন্দের উপর নির্ভর করে তারা কোনটা পছন্দ করে কোনটা অপছন্দ করে, তার উপর নির্ভর করে কোন ধরনের ব্যবসায় সেখানে ব্যবসায়ীর শ্রেণীর আধিক্য ঘটবে। আচার অনুষ্ঠান, তাদের বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানাদি পালন করে, সেই অনুষ্ঠানে কোন ধরনের পোশাক পরিধান, কোন ধরনের খাদ্য ব্যবহৃত হয় বা ভোগ করে থাকে, তার উপর নির্ভর করে ওইখানকার ব্যবসায় পরিবেশ। তারপরে আছে ঐতিহ্য, ওটা কি ওই দেশের সেটা কি ঐতিহ্যবাহী দেশ কিনা, বা তারা কোন ঐতিহ্যের অধিকারী, তারা কি পূর্বের পেশা পছন্দ করে কি করে না, তার উপর নির্ভর করে ব্যবসায় পরিবেশ। এরপরে আসি আমরা রাজনৈতিক পরিবেশ। অর্থাৎ একটা দেশের রাজনৈতিক দল সংগঠন প্রতিষ্ঠান তাদের গঠনতন্ত্র কিভাবে পরিচালিত হবে কি হবে না, এগুলা যে পরিবেশ নিয়ে আলোচনা করে সেটাকে বলা হয় রাজনৈতিক পরিবেশ। তাহলে রাজনৈতিক পরিবেশের আমরা প্রথমে আসি দেশের সার্বভৌম বা সার্বভৌমত্ব। তাহলে সার্বভৌমত্ব কি? তাহলে সার্বভৌমত্ব আমরা বলতে বুঝি একটা দেশ সেই দেশের সরকার কর্তৃকই কিন্তু যখন পরিচালিত হয়, অর্থাৎ তাদের নেতৃত্বে যখন পরিচালিত হয় সেটাকে আমরা বলি সার্বভৌম। তাহলে এরকমের কিছু দেশ রয়েছে, যেমন আমরা যদি বলি হংকংয়ের কথা, হংকংয়ের কিন্তু
চায়নার একটা তারা প্রদেশ হিসাবে গণ্য করে এবং সেটা দ্বারা কিন্তু পরিচালিত হয়। তাদের কি তাহলে কি তাদের সার্বভৌমা রয়েছে? হ্যাঁ, তাদের নিজস্ব মাধ্যমে পরিচালিত হচ্ছে, কিন্তু শাসন করছে কিন্তু মানে চীন। তাহলে একটা দেশের সার্বভৌমের উপর নির্ভর করে সে দেশের ব্যবসায় পরিবেশ কেমন হবে কি হবে না। তাহলে নিজেদের যদি সার্বভৌম না থাকে, অধিকার না থাকে, তাহলে ব্যবসায়ী শ্রেণী কিন্তু নিশ্চিন্ত বা কি বলে ওটাকে চিন্তা মুক্তভাবে ব্যবসায় বাণিজ্য করতে পারে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় পরিবেশ অস্থিতিশীল দেখা দেয়। তাহলে একটা দেশের সার্বভৌমের উপর নির্ভর করে ওই দেশের ব্যবসায় পরিবেশ কেমন হবে কি হবে না। এরপরে আসি আমরা বলতে পারি সরকার ব্যবস্থা কেমন। সরকার ব্যবস্থা কেমন, সেটা কি গণতান্ত্রিক না রাজতান্ত্রিক নাকি স্বৈরতান্ত্রিক, এর উপর নির্ভর করে এখানকার সরকারের অবস্থা যদি অস্থিতির সাথে থাকে তাহলে কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু সেটা প্রভাব বিস্তার করে থাকে। সুতরাং সরকার ব্যবস্থার উপরও কিন্তু নির্ভর করে ব্যবসায় পরিবেশ কেমন হবে কি হবে না। এরপর আমরা দেখি আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের আইন শৃঙ্খলা কেমন, আইন শৃঙ্খলা নির্ভর করে ব্যবসায়ও কেমন হবে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হয় অথবা অরাজকতার সৃষ্টি হয় তাহলে সেখানে কিন্তু ব্যবসায়ীরা ব্যবসায় করতে আগ্রহী হবে না। তাহলে আইন শৃঙ্খলার উপর নির্ভর করে ব্যবসায়ের পরিবেশ কেমন হবে। তারপর রাজনৈতিক দলগুলোর মতাদর্শিতা বা মতাদর্শ, রাজনৈতিক দলের মতাদর্শ। তাহলে বিভিন্ন রাজনৈতিক দল চায় তারা কোন ধর্মনীতি পালন করে, অথবা তারা কি সমাজতান্ত্রিক নাকি কোন মতাদর্শের তার উপর নির্ভর করে ওই দেশের ব্যবসায় পরিবেশ। কারণ তাদের মতাদর্শের উপর নির্ভর করে ব্যবসায় কোন ধরনের ব্যবসায় গঠিত হবে কি হবে না, তার উপর নির্ভর করে। এরপরে আমরা আসি ধর্মীয় পরিবেশ। ধর্মীয় পরিবেশ, ধর্মীয় পরিবেশ বিভিন্ন দেশের কোন দেশের বিভিন্ন ধর্মীয় লোকের আধিক্য বেশি দেখা যায়। কোনো দেশে দেখা যায় হয়তো 2-3 ধর্মের লোক বেশি থাকে, আবার কোনো দেশে অনেক ধর্মের লোক বাস করে। তাহলে সেই ধর্মীয় অনুভূতি কেমন, তাদের দৃষ্টিভঙ্গি কেমন, তারা কোনটা পছন্দ করে কি করে না, তাদের আচার অনুষ্ঠান কেমন, তাদের ঐতিহ্য কেমন, তাদের প্রথা কেমন, তাহলে এর উপর নির্ভর করে কিন্তু। তাহলে যেখানে ধর্মের বহুত্ব বেশি থাকে সেখানে কিন্তু তাহলে ব্যবসায়ী শ্রেণীর বেশি দেখা দেয়। কারণ এক এক শ্রেণীর জন্য, এক এক ধর্মের জন্য এক এক পোশাক, এক এক খাবার দাবার এদের কিন্তু ব্যবস্থা তো করতে হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসায়ী শ্রেণীরও আধিক্য ঘটে থাকে। ধর্মীয় বিশ্বাস, তাহলে এক এক ধর্মের বিশ্বাস বা চিন্তা চেতনা এক এক ধরনের। তাহলে ধর্মীয় বিশ্বাস বা চিন্তা চেতনার অনুযায়ী কিন্তু ওই ধরনের ব্যবসায় পরিবেশ বা ব্যবসায় ক্ষেত্র তৈরি হয় এবং সেই ধরনের পণ্য তারা তৈরি করে থাকে। ধর্মীয় চর্চা বা ধর্মের চর্চা, তাহলে ধর্মীয় চর্চা বিভিন্ন দেশে ধর্মীয় চর্চা বেশি দেখা যায়, আবার কোনো দেশে দেখা যায় ধর্মীয় চর্চা নাই বললেই চলে। তাহলে ধর্মীয় চর্চা যেখানে বেশি হবে তারা কোন ধরনের পোশাক পছন্দ করে, কোন ধরনের খাদ্যদ্রব্য পছন্দ করে, তার উপরেও কিন্তু নির্ভর করে ব্যবসায় কোন ধরনের ব্যবসায় গঠিত হবে কি হবে না। এরপরে রয়েছে আইনগত পরিবেশ, আর একটা রয়েছে প্রযুক্তিগত পরিবেশ। তাহলে আইনগত পরিবেশ কি, অর্থাৎ যে পরিবেশে ব্যবসায়ের বিভিন্ন আইনগত দিকসমূহ, বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংক্রান্ত আইন বা সমবায় আইন, বিনিয়োগ নীতি আইন ইত্যাদি নিয়ে আলোচনা করে, সেটাকে আমরা বলি আইনগত পরিবেশ। তাহলে আইনগত পরিবেশের আমরা একটাই রয়েছে প্রধান রয়েছে, সেটা হলো বাণিজ্যিক আইন। অর্থাৎ একটা দেশের বাণিজ্য নীতি কেমন হবে, কিভাবে পরিচালিত হবে, কোন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে কি থাকবে না, এই ধরনের নীতি নিয়ে
বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করে থাকে। অর্থাৎ বাণিজ্যিক আইন যদি সহজীকরণ হয় বা শিল্পায়ন যদি সহজীকরণ হয়, তাহলে সেখানে শিল্প প্রতিষ্ঠান তত বেশি বা শিল্পায়ন তত বেশি বৃদ্ধি পাবে। এবং পরিবেশ সংক্রান্ত আইন, অর্থাৎ পরিবেশ যাতে ধ্বংস না হয়ে যায়, এই ধরনের পরিবেশ সংক্রান্ত যদি আইন যেখানে যত বেশি কঠিন থাকবে, কঠোর হবে অথবা কঠোরভাবে পরিচালিত হবে, সেখানে পরিবেশ সংক্রান্ত অর্থাৎ যে প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে সেগুলো আর বিনষ্ট হবে না। তাহলে যদি এগুলা বিদ্যমান থাকে, তাহলে কিন্তু যে ব্যবসায় যে শ্রেণীগুলো রয়েছে তারা কিন্তু ব্যবসায়ের প্রতি বেশি আকৃষ্ট হবে। তারপরে রয়েছে প্রযুক্তিগত পরিবেশ, অর্থাৎ একটা দেশের তারা কি বিজ্ঞান মনস্ক কিনা, তারা বিজ্ঞান বা কারিগরি দিক নিয়ে আলোচনা করে কিনা, তারা বিজ্ঞান সম্পর্কিত কোনো গবেষণা করে কিনা। তাহলে যেখানে যত বেশি গবেষণা হবে, যেখানে বিজ্ঞানের অথবা কারিগরি অথবা প্রযুক্তিগত দিক দিয়ে বেশি ব্যবহার হবে, সেখানে তত বেশি উন্নত মানের পণ্য তৈরি হবে। আর যেখানে বিজ্ঞানসম্মত অথবা কারিগরি অথবা প্রযুক্তিগত যে দিকগুলো যত বেশি ব্যবহৃত হবে, সেখানে কিন্তু সেই ধরনের শিল্প বা ব্যবসায় শ্রেণী তত বেশি সেই ধরনের গঠিত হবে। আর এর উপরে নির্ভর করে সেখানকার ব্যবসায় পরিবেশ কেমন হবে, ভালো হবে নাকি মন্দ হবে, তার উপর কিন্তু নির্ভর করবে। সেখানকার ব্যবসায়ের ক্ষেত্র বৃদ্ধি পাবে কি পাবে না, তার উপর কিন্তু নির্ভর করে ব্যবসায় পরিবেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ব্যবসায় পরিবেশের এই উপাদানগুলো নিয়ে যেগুলো নিয়ে আলোচনা করেছি, যদিও অনেক বড় অধ্যায়, আমি এর বেশি কিছু আলোচনা করব না। তারপরেও যে যতটুকু আলোচনা করলাম তার ভিতরে কিন্তু প্রতিটা জিনিসের কিন্তু আলাদা আলাদা তোমাদের বইয়ে আলোচনা করা আছে। আমি একসাথেই করেছি একদম সংক্ষিপ্ত আকারে। আগামী আরেকটা দুইটা ক্লাস নেব তোমাদের। আশা করি তোমরা এগুলা অনুসরণ করবে, তাহলে পরবর্তীতে তোমাদের যখন আবার সরাসরি আমরা ক্লাস শুরু করব তখন আসলে তোমাদের বুঝতে সমস্যা হবে না। আশা করি তোমরা সেগুলো অনুসরণ করবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।